আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ক্লাসটি করব আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। রাইট ফর্ম অফ ভার্ব শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ না, এটা একদম ক্লাস 6 থেকে শুরু করে চাকরি প্রত্যাশী যারা আছে তাদের সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইটেম। তো এটা করার জন্য আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রুলস জানা এবং অর্থ অনুযায়ী সেই রুলসটা অ্যাপ্লাই করতে পারা। আজকে আমি তোমাদেরকে একটি এক্সারসাইজ একদম রুলস এবং অর্থ সহ বুঝিয়ে বুঝিয়ে করাবো, যাতে তোমাদের পরবর্তীতে অন্য যে কোনো এক্সারসাইজ করাটা তোমাদের জন্য সহজ হয়। আসো আমরা প্রশ্নটা হচ্ছে যশোর বোর্ড 2019-এ আসা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি এক্সারসাইজ। এটা একটু খেয়াল করি। আমাদেরকে যারা নবম দশম শ্রেণীর আছো তাদের জন্য এভাবে উইথ ক্লোজ হিসেবে শব্দটা থাকবে, আর একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা আছো তাদের ক্ষেত্রে শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে শব্দটা দেওয়া থাকবে। তো নবম দশম শ্রেণীদের জন্য একটু কঠিন হয় কেন, এখানে তাদের দুইটা কাজ করা লাগে। একটা হচ্ছে অর্থ অনুযায়ী কোন শব্দটা বসবে সেটা খুঁজে বের করা, এবং রুলস অনুযায়ী ওইটা সঠিকভাবে বসানো। কিন্তু ইন্টার পরীক্ষার্থীদের জন্য এটা তুলনামূলক একটু সহজ হয়, কারণ যে শব্দটা তুমি বসাতে চাচ্ছ সেটা তো অলরেডি পাশে দেওয়াই আছে। এখন শুধু তুমি রুলস অনুযায়ী শব্দটা সঠিকভাবে বসাবে। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি। প্রথম যে কাজটা সেটা হচ্ছে, আমাকে যখন প্রশ্নটা সরবরাহ করা হবে আমার কাজ হবে আগে অপশনগুলো অর্থ সহ ভালো করে পড়ে ফেলা। দেখি তো আমাদের এখানে কি কি অপশন দিয়েছে। প্রিপেয়ার্ড প্রস্তুত করা, ক্লেইম দাবি করা, মেমোরাইজ মুখস্থ করা, ডেভেলপ উন্নতি করা, কমান্ড আদেশ দেওয়া, দখলে থাকা, অধিকারে থাকা, হেল্প সাহায্য করা, ডু অর্থ করা, থিঙ্কিং অর্থ হচ্ছে চিন্তা, মেক তৈরি করা, এক্সারসাইজ চর্চা করা বা অনুশীলন করা। আচ্ছা, মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা আর এক্সপার্ট ইন দক্ষ ড্যাশ আনসার্স। কিসে দক্ষ? আনসার্স উত্তর কি করাতে? মুখস্থ করাতে। তাহলে এখানে আমাদের মুখস্থ করা অর্থটা কি আসছে? মুখস্থ করা ইংরেজি হচ্ছে আমার মুখস্থ করা ইংরেজি হচ্ছে মেমোরাইজ। আমার মুখস্থ করা ইংরেজি হচ্ছে মেমোরাইজ। তাইলে আমরা এখানে বসবে হচ্ছে মেমোরাইজ। আচ্ছা, অর্থ অনুযায়ী তো মেমোরাইজ ঠিক আছে, অর্থ অনুযায়ী মেমোরাইজ ঠিক আছে, কিন্তু রুলস অনুযায়ী কি? আমরা জানি যে এই যে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে মূল ভার্বের সাথে আইএনজি বসে। আর কোন শব্দের শেষে যদি আগে থেকে তোমার ই থাকে তাহলে ওটার সাথে আইএনজি যোগ করার জন্য আমাদের যে কাজটা, ই বাদ দিয়ে তারপর আমি আইএনজি যোগ করতে হবে। তাহলে আমার উত্তরটা হবে হচ্ছে মেমোরাইজিং আনসার্স। দে ডু নট ড্যাশ নোটস দেমসেলভস। তারা নিজেরা নোট কি করে না? তৈরি করে না। তাহলে তৈরি করা ইংরেজি কি আসে এখানে? তৈরি করা ইংরেজি হচ্ছে মেক। তাহলে এটা যদি আমার এর উত্তর হয়, এটা হবে হচ্ছে বি। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ হবে না কেন? কারণ ডু নট এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে মেক। দে ডু নট মেক নোটস দেমসেলভস। তারা নিজেরা নোট তৈরি করে না। দে গেট দ্যাম ড্যাশ বাই দেয়ার টিউটর্স। তারা এগুলোকে ড্যাশ তাদের গৃহশিক্ষক দ্বারা তারা এগুলোকে প্রস্তুত পায়। তাহলে এখানে প্রস্তুত করা ইংরেজি হচ্ছে প্রিপেয়ার্ড। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে দে গেট দ্যাম প্রিপেয়ার্ড। এখানে একটি রুলস আছে যে গেট গট গেটিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো সেক্ষেত্রে প্রিপেয়ার্ড এটা এখানে প্রিপেয়ার্ড হিসেবে আছে। যদি এখানে শুধু প্রিপেয়ার্ড থাকতো আমরা এটাকে প্রিপেয়ার্ড করতে হতো। কেন? গেট গট গেটিং এর পরে ভার্বের ভি3 বসে। দেয়ার টিউটর্স, ডিতে কি লিখেছে? দেয়ার টিউটর্স ড্যাশ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস। তাদের শিক্ষকরা ড্যাশ দেয়ার ব্রেইন তাদের মস্তিষ্ককে কি করে? চর্চা করে বা খাটায়। মস্তিষ্ককে চর্চা করায় বা খাটায়, তার মানে এটা কি হবে? এক্সারসাইজ। এক্সারসাইজ হচ্ছে চর্চা করা বা খাটানো। দেয়ার টিউটর্স তাদের শিক্ষকরা এক্সারসাইজ দেয়ার ব্রেইন ফর দ্য স্টুডেন্টস। শিক্ষার্থীদের হয়ে তাদের শিক্ষকরা ব্রেইনটাকে চর্চা করে। সো দ্য ড্যাশ পাওয়ার। আচ্ছা, এখানে এই যে আমরা দা দেখছি এটা হচ্ছে আর্টিকেল। আমরা একটা রুলস জানি যে আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে, কিন্তু আমার তো এখানে ভার্ব বসাতে হবে। তো সেক্ষেত্রে রুলসটা হচ্ছে যদি ভার্ব চলে আসে আর্টিকেলের পরে সেক্ষেত্রে আমরা ওই ভার্বের সাথে আইএনজি যোগ করব। তাহলে আমার এটা হবে হচ্ছে থিঙ্কিং পাওয়ার। এটা আমার সরাসরি এখানে দেওয়াই আছে, এই যে থিঙ্কিং। সো দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস। তাই শিক্ষার্থীদের চিন্তা শক্তি ডাজ নট কি হয় না। আচ্ছা, আমার হয়ে অন্য কেউ যদি মস্তিষ্ককে খাটায় বা চর্চা করায় তাহলে আমার মস্তিষ্ক তো ঠিকভাবে ডেভেলপ হবে না। তার মানে এটা হবে ডাজ নট ডেভেলপ। ডু, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডু নট, এখানে দেখতে পাচ্ছি ডাজ নট। ডু নট ডাজ নট এর পরে কিন্তু ভার্বের বেস ফর্মটা বসবে। দে ডু নট হ্যাভ এনি, তাদের নেই কোনো ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে দে ডু নট হ্যাভ এনি কমান্ড।
কমান্ড, তাদের ভাষার উপরে কোনো দখল নেই বা ভাষা তাদের অধিকারে নেই। দে ডু নট হ্যাভ এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষার উপর তাদের কোনো দখল নেই। দে অফকোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় তারা দেখাদেখি করে লিখে ভালো করে ফেলছে, অথবা গদবাঁধাভাবে মুখস্থ করে দেখে ভালো করে ফেলছে, তাহলে কি হবে? দে অফকোর্স ডু। ডু আছে কিনা আমরা দেখি, এই যে এখানে আমার ডু আছে, তাহলে দে অফকোর্স, তারা অবশ্য পরীক্ষায় ভালো করে, বাট ফর দিস, কিন্তু এটার জন্য, এটার জন্য মানে কোনটার জন্য? এই যে ভালো ফলাফল করেছে এটার জন্য। ফর দিস দে ক্যান ড্যাশ নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা নিজেদের কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। তাহলে এই যে আমরা মোডাল ভার্ব ক্যান দেখছি, আমরা জানি যে মোডাল ভার্ব ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এগুলার পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো আমরা এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ক্লেইম, ক্লেইম অর্থ হচ্ছে দাবি করা। দে ক্যান ক্লেইম নো ক্রেডিট অফ দেয়ার ওন, তারা নিজের কোনো কৃতিত্ব দাবি করতে পারে না। দিস রেজাল্ট ডাজ নট, এখানে আবার ডাজ নট চলে এসেছে, ডাজ নটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো রুলস তো বুঝে গিয়েছি, কিন্তু অর্থ অনুযায়ী কি আসছে? দিস রেজাল্ট ডাজ নট ড্যাশ দেম ইন দেয়ার লেটার লাইফ, তাদের পরবর্তী জীবনে তাদেরকে কি করে না? তাদেরকে সাহায্য করে না। ডাজ নটের পরে ভার্বের বেস ফর্মটাই বসে। ভয় না পেয়ে অর্থ বুঝে বুঝে শিখবো, তাহলে আমাদের জন্য কোনো একটা জিনিস করা সহজ হবে। আচ্ছা, এটা তো আমি তোমাকে আমার মতো করে তোমাকে বুঝিয়ে করেছি, কিন্তু আসলে একটু খেয়াল করো, এটার যে আসলেই রুলস আছে। এই যে দেখো, আমরা যদি এটা হচ্ছে আমার রাইট ফর্ম অফ ভার্বস এর নিজের হাতে করা যে শীটটা আছে, এটা তোমাকে দেখাই। এখানে এখানে তুমি দেখতে পাবে অনেকগুলো। আচ্ছা, আমি শুরু থেকে দেখাই এটা কিভাবে সাজানো হয়েছে তোমাদের জন্য। এই হচ্ছে একদম শুরু থেকে, এই হচ্ছে একদম শুরু থেকে এখানে কিছু স্ট্রং ভার্বস দেওয়া আছে। আচ্ছা, উইক ভার্বগুলো এখানে দেওয়া নাই, কারণ হচ্ছে স্ট্রং ভার্বগুলো তিনটা ফর্ম তিন রকম হয়ে থাকে, কিন্তু তোমার উইক ভার্বসগুলোর ক্ষেত্রে আমরা জানি যে প্রেজেন্ট ফর্মের পরে পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে শুধু ডি অথবা ইডি যুক্ত হয়। তো সেক্ষেত্রে যেগুলো ভিন্ন ভিন্ন, যেমন বিট, বিটেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এগুলা দেয়া আছে। এটা আমরা প্রথম পেজে এনেছি। তারপর এই যে এখানে কিছু কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই, কোনো পরিবর্তন হয় না। এরপর অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হলে আমার টেন্স জানতে হবে, টেন্সের শীটটা এখানে দেওয়া আছে সুন্দর করে, একটু ব্যতিক্রম ভাবে দেওয়া আছে, আমরা পরে কোন এক সময় পড়বো এটা। তারপর হচ্ছে কোন তিনটি টেন্সে কোন কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, তারপরে বাংলা ভার্বের শেষে বাংলাতে কি উচ্চারণ আসলে আমরা কোন টেন্স অ্যাপ্লাই করব। যেমন এখানের জন্য আমরা যদি চিনি, যদি আমরা জেনে থাকি, খেয়াল করো যে এই যে রস্বই ও অন্তস্তীয় এ, এইভাবে যদি উচ্চারণ আসে সেটা আমরা বুঝতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা অ্যাপ্লাই করতে হবে। তারপর এখানে আমরা আরো যে রুলস অ্যাপ্লাই করেছি সেটা খেয়াল করো। এই যে যেসব ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তার মানে এখানে কি আছে? এই যে 1.1 থেকে 1.8 পর্যন্ত এখানে সব হচ্ছে এমন সব ক্ষেত্রগুলো যেখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এর মানে হচ্ছে এর বাইরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানোর আর কোনো নিয়ম নেই। আমরা এই রুলসটা তখন অ্যাপ্লাই করেছিলাম, খেয়াল করো। এই যে এটা 1.8, কোন সেন্টেন্সে ডু, ডাজ, ডিড থাকলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট যেখানে ছিল আমরা সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছিলাম। এরপর আবার আমরা খেয়াল করি আর কোন রুলস অ্যাপ্লাই করেছিলাম। এখানে হচ্ছে যেসব ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়, এরপর হচ্ছে যেসব ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়। আচ্ছা, আইএনজির এখানে একটা রুলস আমরা অ্যাপ্লাই করেছিলাম, সেটা কোনটা? সেটা হচ্ছে এইটা, প্রেপোজিশন ইন, অন, অফ, ফর, এগুলার পরে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। এই জন্য আমরা এই ইন থাকার কারণে ওইখানে আমরা ভার্বের সাথে আইএনজি বসিয়েছিলাম। এখানে আরেকটি রুলস আমরা পড়েছি, সেটা হচ্ছে 3.12, 3.12, 3.12তে কি আছে দেখো, আর্টিকেল এ এন্ড দি এর পরে প্রধানত নাউন বসে। তবে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রে আর্টিকেলের পরে ভার্ব বসাতে হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তার মানে এই দা থাকার কারণে আমরা এই আইএনজি যুক্তটা বসাতে হয়েছে। আশা করি একটু বুঝতে পেরেছো। এরপর আবার দেখো, আমরা যেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল এসে যেসব ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, এই ক্ষেত্রে আমরা এই রুলসটা এখানে অ্যাপ্লাই করেছি। সেটা হচ্ছে এইটা, এইটা গেট, গট, গেটিং, রিমেইন, গেট, গট, গেটিং, রিমেইন, আমাদের গেট ছিল, এটার পরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো এইখানে যে রুলসটা, সরি, তোমার যে শীটটা এইভাবে তোমাদের জন্য সাজানো আছে, এটা তোমাদের খুবই হেল্পফুল হবে আশা করি। আশা করি আজকের এই যে এক্সারসাইজ সেটা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা এই রুলস অনুযায়ী যদি এভাবে অর্থ বুঝে বুঝে করো, তাহলে রাইট ফর্ম ভার্বস আসলে এত হিমশিম খাওয়ার কোনো কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।